হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হলো এই ড্রামার সেকেন্ড পার্ট আর লাস্ট পার্ট। এই পার্টটা আমি আরো আগে দিতে চেয়েছিলাম, কিন্তু প্রথম পার্টটা দেওয়ার পরে আমার গলার অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমি আরো অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো চলো শুরু করছি। আগের পার্টে আমরা দেখেছিলাম সবাই ফাংকে দোষ দিচ্ছিল যে ফাং শনকে বিষ দিয়েছে। তখন ফাং নিচে বসে পড়ে আর বলে, ম্যাজিস্ট্রি, আমি প্রিন্স শনকে কোনো বিষ দেইনি। তখন ওর বোন মুলান বলে, তুমি কি বলতে চাইছো? সব পরিষ্কার দেখা যাচ্ছে তুমিই বিষ দিয়েছো, আর ফিজিশিয়ানও সেটা কনফার্ম করে দিয়েছে। ফাং বলে, আমি প্রিন্সের পালস চেক করেছি। হ্যাঁ, ওর পালস দুর্বল ছিল, আর আমি বুঝতে পেরেছি ওর শরীরে আগে থেকেই বিষ রয়েছে। তাই আমি যে ঔষধ দিয়েছি আর যেভাবে ওর শরীরে ব্যবহার করেছি, সেটার কারণে ওর শরীরে বিষ ধীরে ধীরে বের হয়ে আসবে। দুবারে রক্তবমি হবে, একবারে তো বের হয়ে গেছে, আরেকবারে পুরোটা বের হয়ে যাবে। তখন ওরা বলে, তুমি মিথ্যে বলছো, সব মিথ্যে কথা। কিন্তু ঠিক তখনই আবার শন রক্তবমি করে, যাতে সম্পূর্ণ বিষ বের হয়ে যায়। প্রিন্স শন নিজে উঠে বসে পড়ে। ফাং তখন বলে, আমার কাছে একটা মেডিসিন পাঠানো হয়েছিল, আর আমি বুঝে গিয়েছিলাম ওইটার ভেতরে কিছু একটা গন্ডগোল আছে, এই কারণে আমি সেটা ব্যবহার করিনি। মুলান বলে, তুমি কি বলতে চাও? কোন মেডিসিনের কথা বলছো? ওখানে তখন সেই মেডিসিনটা দেখানো হয় সবার সামনে। দেখে বোঝা যায় ওটার ভেতরে বিষ ছিল। কিন্তু তখনই ম্যাজিস্ট্রি রেগে যান। তিনি বলেন, তোমার এত সাহস কিভাবে ফিজিশিয়ান হয়ে আমার ছেলের উপর এমন ভুল অভিযোগ করো যে ওর শরীরে নাকি বিষ ছিল? তখন ফিজিশিয়ান নিচে বসে পড়ে আর বলে, এইসব কথা আমাকে বলতে বলছিল প্রিন্সেস মুলান, তাই আমি ওর কথা বিশ্বাস করে সেটা বলেছিলাম, না হলে আমি কখনোই এরকমটা করতাম না। মুলানি আমায় বলেছিল প্রিন্সকে বিষ দিতে। তখন মুলান চেঁচিয়ে ওঠে, না না ম্যাজিস্ট্রি, আমি কিছুই করিনি, ও মিথ্যে বলছে, আমাকে ফাঁসানো হচ্ছে। তখন ম্যাজিস্ট্রি বলে, ঠিক আছে, ওকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও, আর ওকেও 20টা লাঠির বাড়ি মারা হোক। এই ধরনের ভুল আর যেন না হয়। তুমি প্রিন্সেস বলেই তোমাকে ছেড়ে দিচ্ছি, না হলে তোমায় জেলে ঢুকিয়ে দিতাম। এরপর ম্যাজিস্ট্রি খুব খুশি হয়ে যান। তিনি বলেন, প্রিন্স শন যে মেয়েটাকে বিয়ের জন্য বেছে নিয়েছে সে খুবই বুদ্ধিমান, আমি তোমাদের বিয়েতে সম্মতি দিচ্ছি। এই কথা শুনে প্রিন্স শন খুব খুশি হয়ে যায়, আর সে এম্পায়ারকে অনেকবার ধন্যবাদ বলে, এমনকি ফাংকেও ধন্যবাদ দেয় যে, জোশিয়ান, তুমি সত্যিই অসাধারণ, আর ধন্যবাদ তোমায় যে তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছো। ফাং তখন লজ্জায় বসে পড়ে। হ্যালো বন্ধুরা, যে সে ব্যথায় কষ্ট পাচ্ছিল। মুলান রেগে বলে, ফাং, তুই এমন একটা প্ল্যান সাজালি যার জন্য আমি এখন ফেসে গেলাম। ঠিক তখন সেকেন্ড প্রিন্স ইউয়ান আসে ওর সামনে। মুলান বলে, কি হলো, এখানে কি করছো? সে বলে, আমি তো শুধু তোমার হেল্প করতে এসেছি। তুমি যদি এভাবে চালাকির খেলা চালাতে থাকো তাহলে কোনোদিনও প্রিন্স শনকে পাবে না। তাই বলছি, বরং আমার প্ল্যানে কাজ করো। মুলান বলে, কোন প্ল্যান? ইউয়ান বলে, তুমি তো ফাংকে রাস্তা থেকে সরাতে চাইছো, তাই না? ঠিক আছে, আমি তাকে সরিয়ে দেব। তখন দুজন মিলে নিজেদের প্ল্যান শুরু করে। ওদিকে ফাং বসে নিজের মনে মনে ভাবছিল, প্রিন্স শন যতই আমার কাছে আসছে, জানি না কেন ওর জন্য আমার মনে একটা ভালো লাগা তৈরি হচ্ছে, মনটা কেমন করে উঠছে। ঠিক তখন দাসী বলে, চিন্তা করবেন না ম্যাডাম, এই ভালো লাগাও শেষ হয়ে যাবে যখন আপনি এখান থেকে চলে যাবেন। ফাং বলে, এই কথাটা সত্যি হলেই ভালো। তখন ওর মাথা ঘুরতে শুরু করে। সে নিজের পালস চেক করে আর বুঝতে পারে ওকে ড্রাগ দেওয়া হয়েছে। সে বলে, আমাকে ড্রাগ কে দেবে? কে এতটা নিচে নামবে? এরপর নিজেই বলে, এটা নিশ্চয়ই প্রিন্স ইউয়ান আর আমার বোন মুলান করেছে। ওদিকে ইউয়ান বলে, আর যদি ফাং ধরা পড়ে যায় তাহলে শনের পথে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। মুলান বলে, ঠিক আছে, যেটা বলেছিলে সেটা করেই ফেলেছি। এইদিকে দেখা যায় প্রিন্স শন দাঁড়িয়ে বইপত্র পড়ছে, কারণ এখন সে একটু একটু করে রাজকীয় মামলায় নাক গলাতে চাইছে, আর বাবাকেও সাহায্য করতে চায়। তাছাড়া সামনে ওর বিয়ে হচ্ছে, তাই দায়িত্বটা অনেক বেড়ে গেছে। শন তখন প্রিন্সেস ফাং এর কাছে যায়, কিন্তু তখন ফাং এর মাথা ঘুরছিল, ও পুরোপুরি ড্রাগড ছিল। শন বলে, জোশিয়া, তোমার কি হয়েছে? ফাং বলে, প্লিজ আমার সাহায্য করো। প্রিন্স তখন চিৎকার করে বলে, সবাই এক্ষুনি এখান থেকে বের হয়ে যাও। শন আবার বলে,
তোমার কি হয়েছে? ফাং কাঁদতে কাঁদতে বলে, আমি মরে যাব, প্লিজ আমাকে বাঁচাও। সে তখন জোর করে ওকে কিস করতে থাকে। প্রিন্স শন তখনও বলে, তোমার সম্মতি ছাড়া আমি কিছুই করব না। তুমি যখন নেশায় আছো, আমি তোমার স্পর্শও করব না। কিন্তু সে জোর করে ওকে আবারও কিস করতে থাকে। প্রিন্স বলে, প্লিজ এটা করো না। ফাং কাঁদতে কাঁদতে বলে, আমায় একটু হেল্প করো না প্লিজ, আমি জানি তুমি আমাকে লাইক করো। প্রিন্স শন বলে, হ্যাঁ, কিন্তু আমরা এমন কিছু করতে পারি না, তাই না? ফাং বলে, সমস্যা কি, আমাদের তো বিয়েও হচ্ছে। তাই শন আর না করে না। তো যাই হোক, শেষ পর্যন্ত প্রিন্সের ওর সাথে রাত কাটাতে হয় ওর প্রাণ বাঁচানোর জন্য। এরপর খবর আসছে জেনারেল জেল থেকে পালিয়ে গেছে। তখন সবাই বলে, এটা কিভাবে সম্ভব? জেনারেল জেল থেকে পালিয়ে গেছে? ওকে ধরো এখনই। কেউ বলে, আমি অনেক চেষ্টা করেছি ওকে ধরার, কিন্তু ওকে খুঁজে পাইনি। শন বলে, ঠিক আছে, এখন থেকে ফাংয়ের উপর নজর রাখো, ওর কাছে যেন কেউ না যেতে পারে। রক্ষী বলে, জি প্রিন্স, আপনি যেমনটা আদেশ করেন। এদিকে বিয়ের দিন চলে আসে। ম্যাজিস্ট্রি এসে উপস্থিত হয়েছে। সে খুবই তড়িঘড়ি করে মেকওভার করে এসেছে। এম্পায়ারকে এতটা খুশি দেখে সৈন্য বলে, কি দারুণ ব্যাপার। ম্যাজিস্ট্রি অবশেষে প্রিন্সের বিয়েতে রাজি হয়েছেন। কিন্তু প্রিন্সেস মুলান আর প্রিন্স ইউয়ানের তো একেবারে আলাদা প্ল্যান। ইউয়ান বলে, যখন ফাং পালিয়ে যাবে তখন তুমি মুখ ঢেকে কোণে সেজে ওর জায়গা নিয়ে নিও। বিয়েটা তুমিই করে নিও, কেউ চিনতেই পারবে না তোমাকে। এরপর প্রিন্স ইউয়ান এসে হাজির হয় এদিকে। সে বলে, বাবা, আমি তো চাইছিলাম বিয়েতে আসতে, শেষমেশ ভাইয়ের বিয়ে তো এটা, কেন আমি আসবো না? সে পেছনে চুপচাপ বসে পড়ে। ওদিকে ফাং তখন বিয়ের সাজে তৈরি হচ্ছিল। সে খুব খুশি, কারণ এবার সে প্রিন্স শনকে বিয়ে করতে যাচ্ছে। আগের বার সুযোগ হাতছাড়া হয়ে গিয়েছিল, কিন্তু এবার সে নিজের ভাগ্য নিজেই গড়তে চায়। সে হেসে হেসে আয়নার দিকে তাকায়। তখন দাসীও খুব খুশি তার জন্য। সে ওর ওপর ঘোমটা দেওয়ার জন্য এগিয়ে আসে, কিন্তু ঠিক তখনই সেখানে হাজির হয় জেনারেল লু। সে বলে, আমি রেডি, এখনই চলো আমার সঙ্গে। ফাং বলে, আমি যেতে পারবো না, আমি আর পালাবো না। জেনারেল বলে, তোমায় যেতেই হবে। ফাং কাঁদতে কাঁদতে বলে, কিন্তু কেন? আমি তো শনের সাথে বিয়ে করতে চাই। জেনারেল বলে, তুমি পারবে না, জানো কেন? ফাং কাঁপতে কাঁপতে বলে, আমায় বলো না কি হয়েছে। তখন জেনারেল তাকে এক ভয়ঙ্কর খবর দেয় যে প্রিন্স শন তোমার মাকে খুন করেছে। ফাংয়ের আত্মা কেঁপে ওঠে। না না না, শন এটা কখনোই করতে পারে না। জেনারেল বলে, কিন্তু সত্যি এটাই, তোমার মা এখন আর নেই। তুমি কি তাহলে তোমার মায়ের খুনিকে বিয়ে করতে চাও? তা অবশ্যই না, চলো এখান থেকে, এটাই সঠিক সময়। ফাং কাঁদতে কাঁদতে বলে, ঠিক আছে, আমি তোমার সঙ্গে যেতে রাজি। আর ঠিক তখনই প্রিন্সেস মুলান বিয়ের মঞ্চে মুখ ঢেকে কোণে সেজে চলে আসে। কিন্তু তার আগেই মুলান চিন্তা করছিল যে প্রিন্স ইউয়ান কি করছে। তখন ওর মুখ থেকে ঘোমটা সরিয়ে দেওয়া হয়। ফাং এর জায়গায় মুলানকে দেখে প্রিন্স শন রেগে ফেটে পড়ে আর বলে, তুমি এখানে কি করছো? জোশিয়া কোথায়? ঠিক তখনই ম্যাজিস্ট্রি এসে বলে, এখানে এসব কি হচ্ছে? মুলানের পুরো প্ল্যান পুরোপুরি ফেল হয়ে গেছে। মুলান তখন বলে, আমি তোমাকে ভালোবাসি, সত্যি অনেক ভালোবাসি, তাই তোমাকে বিয়ে করতে চাই। জোশিয়া তোমার যোগ্য না, আমি তোমার পারফেক্ট স্ত্রী হতে পারবো। প্রিন্স শন রেগে চিৎকার করে বলে, তুমি এমন করছো কেন? তুমি কি জানো আমি শুধু জোশিয়াকে ভালোবাসি? সবার মুখ কালো। তারা বলে, এই মেয়ে কত খারাপ, অন্য কারো জায়গা নিয়ে কিভাবে বিয়ের মঞ্চে আসতে পারে। প্রিন্সের রাগ আকাশ ছুঁয়ে যায়। সে বলে, আমি তোকে এখনই মেরে ফেলবো। মুলান শান্ত গলায় বলে, হ্যাঁ, তুমি তাছাড়া আর করতেই বা পারো কি? তোমার হাতে যে পেন্ডেন্ট ছিল ওটা আসলে ফাং এর, জোশিয়ার নয়। প্রিন্স হঠাৎ চমকে যায়। কি? মুলান বলে ওঠে, হ্যাঁ, সে আমারই বোন ফাং, তোমার জোশিয়া নয়। তুমি জানো আমি ওকে এক্সপোজ করিনি, কারণ আমি শুরু থেকে জানতাম ওই ফাং। প্রিন্স হতবাক হয়ে বলে, তুমি মিথ্যে বলছো, এটা সম্ভব না। মুলান বলে, বাহ, তুমি ফাংকে চিনতেই পারলে না? ওর মুখে শুধু কিছু ক্ষত ছিল, যেটা আমার বাবা তাকে দিয়েছিল। তুমি জানো ওর বিরুদ্ধে ভুল অভিযোগ ছিল। ফাং তখন ট্রমায় ছিল। তোমার থেকে পাওয়া শেষ ধাক্কাটা তাকে একেবারে ভেঙে দেয়। সবাই ওর হাসি খুশি বিয়েটা ভাঙতে দেখে
হাসছিল, পুরো শহর হাসছিল। সেই কারণে ওকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল। সবকিছু পরিকল্পিত ছিল, ওর কারোর সাথে অ্যাফেয়ার ছিল না। কিন্তু তুমি ওকে একবারও বিশ্বাস করনি। তুমি কখনোই ওর যোগ্য ছিলে না। ওর জীবনের সবচেয়ে শত্রু কে জানো? তুমি। হ্যাঁ, তুমি ওর সবচেয়ে বড় এনিমি। তুমি সেদিনই ওকে রাস্তায় মেরে ফেলে গিয়েছিলে। সে বেঁচে আছে, এটা ওর ভাগ্যের বাঁচা। এত কিছু কথা শুনে প্রিন্স শন একের পর এক সব স্মৃতি মনে করতে থাকে। ও বুঝতে পারে সে ফাংকে কতটা কষ্ট দিয়েছে। শন আর সহ্য করতে না পেরে বেহুশ হয়ে পড়ে যায়। এদিকে দেখা যায় ফাং জেনারেলের সাথে শহর ছেড়ে চলে যাচ্ছে। ফাং আরো একবার শনকে সুযোগ দিতে চেয়েছিল, কিন্তু জেনারেল বলল শন ওর মাকে মেরে ফেলেছে। তাই ফাং আবারও শনকে ঘৃণা করতে শুরু করেছে। যাই হোক, এরপর কেটে যায় 2 সপ্তাহ। 2 সপ্তাহ পর ফাং বুঝতে পারে সে প্রেগনেন্ট। সে ঘাবড়ে গিয়ে বলে, এটা কিভাবে সম্ভব? না না, এটা তো হতেই পারে না। জেনারেল সব শুনে নিঃশব্দে ভেঙে পড়ে। সে জানে এই বাচ্চার বাবা শন। তবুও সে শান্ত গলায় বলে, কোনো চিন্তা করো না, তুমি যেভাবেই থাকো আমি সবসময় তোমার পাশে থাকবো। এদিকে প্রিন্স শনের জ্ঞান ফেরে। সে প্রথমে জানতে চায় ফাং কোথায়। উত্তর আসে সে এখন শহরের বাইরে চলে গেছে, কিন্তু তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বেশ সময় কেটে যায়। শন তার বাবার কাছে গিয়ে বলে, আমি এখন অনেক পরিণত হয়েছি বাবা, তাই রাজকীয় দায়িত্ব নিতে চাই। আমি রাজকীয় বিষয়ে কাজ করতে চাই। সে প্রতিদিন এক শহর থেকে অন্য শহরে যায়। বহিরাগত কাজের নামে শন শুধু ফাংকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তার দেখা মেলে না। এভাবে পুরো 9 মাস পেরিয়ে যায়। ফাং একটা পুচকে রাজকন্যার মতো মেয়ের জন্ম দেয়, একদম তার মতোই মিষ্টি আর শান্ত। প্রিন্স শন ফাংকে এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি। সে এখনো রক্ষীদের বলে, তাকে খুঁজে যাও, থামবে না। 5 বছর পেরিয়ে যায়। এখন সে ছোট্ট মেয়ে বড় হয়ে গেছে। তার নাম ওয়েনঝি। ওয়েনঝি একদিন বাইরে কোথাও যেতে চায়। ফাং বলে, ঠিক আছে, আঙ্কেল লুয়ের সাথে যাও, তোমার খেয়াল রেখো। ওয়েনঝি বলে, ঠিক আছে মা, তুমিও নিজের খেয়াল রেখো। ওয়েনঝি এবং জেনারেল লু রওনা হয়। রাস্তায় ছোট্ট মেয়ে ক্যান্ডি কিনে নিচ্ছিল। ঠিক তখনই প্রিন্স ইউয়ান এসে হাজির। লু চমকে ওঠে। প্রিন্স ইউয়ান, আপনি এখানে? আমি তো কত দূরে চলে এসেছি, তবুও আপনি আমার পেছন পেছন চলে এসেছেন। ইউয়ান বলে, তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। লু বলে, কোন কথা? ইউয়ান গম্ভীরভাবে বলে, প্রিন্স শন এখানে এসে গেছে ফাংকে খুঁজতে। আর আমার শুধু একটা কাজ, তুমি ওই শনকে মেরে ফেলো। আমার তোমার থেকে আর কিছু চাই না। আমরা দেখতে পাই শন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ ওয়েনঝি এসে ওর সঙ্গে ধাক্কা খায়। দুজনে একে অপরের দিকে তাকায়। শন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। প্রথম দেখাতেই যেন অদ্ভুত একটা টান অনুভব করে, কারণ বুঝতেই পারছো নিজেরই মেয়ে তো। পাশের সৈনিক বলে, এই মেয়ে তো একদম প্রিন্সের মতো দেখতে, কি মিষ্টি। এতদিনে এমন ভাবে প্রিন্সকে আমি কখনো হাসতে দেখিনি। শন কোমল কণ্ঠে জিজ্ঞেস করে, তোমার নাম কি বাবু? ওয়েনঝি একদম সিরিয়াস মুখে বলে, আমি অচেনা লোকদের নাম বলি না। আমার মা বলেছে নিজের ব্যাপারে কারোর সঙ্গে কিছু শেয়ার না করতে। শন হেসে বলে, কি বুদ্ধিমান মেয়ে রে বাবা, পুরো রাজকন্যার মতো কথা বলে। তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, ঠিক তখনই 2 ভিখারি হঠাৎ মেয়েটিকে জোর করে টেনে নিয়ে যেতে চায়। ওয়েনঝি চিৎকার করে, বাঁচাও বাঁচাও। সৈনিকরা এসে দৌড়ে পড়ে, তাদের কষিয়ে পেটায়। এক ভিখারি কেঁদে বলে, খিদে মরছিলাম রে ভাই, এই মেয়েটাকে বিক্রি করলে একটু খাবার তো জুটতো। শন রাগে গর্জে ওঠে, দেখো ওই এলাকার গম চাল যাচ্ছেটা কোথায়? এখানে নিশ্চয়ই বড় ধরনের চুরি বা দুর্নীতি চলছে, না হলে ওরা খিদে মরছে কেন? আসলে এই বিষয়ে তদন্ত করতেই শন এসেছিল। আর সেই পথেই হঠাৎ নিজের মেয়ের সঙ্গে দেখা হয়ে যায়, যা সে বুঝতেই পারছে না। শন বলে, চলো আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিই। ওয়েনজি বলে, ঠিক আছে আঙ্কেল। ওইদিকে ফাং তখন লোকজনদের চিকিৎসা করছিল। হঠাৎ পেছন থেকে জেনারেল এসে হাজির। সে বলে, ওয়েনজি এসেছে? ওয়েনজি কোথায়? ফাং অবাক হয়ে বলে, সে তো এখনো ফেরেনি। জেনারেল চোখ বড় করে বলে, কি বলো? সে তো অনেক আগেই বেরিয়ে গেছিল। তখনই তারা দুজনেই ওয়েনজিকে খুঁজতে বেরিয়ে পড়ে।
এদিকে ওয়েনজি শনকে বলে, আঙ্কেল তুমি খুব ভালো। শন মুচকি হেসে বলে, হ্যাঁ আমি জন্ম থেকেই ভালো। ওয়েনজি বলে, তাহলে একটা কাজ করো, আমার মাকে বিয়ে করে নাও, আমার মাও অনেক ভালো। শন একরকম চমকে গিয়ে হেসে ফেলে, ও তোমার মার সাথে? তাহলে তোমার বাবা কোথায় যাবে বলো তো? সে তো কান্না করবে। ওয়েনজি বলে, বাবাকে তো আমি চিনিই না, আমি তো কোনোদিন বাবাকে দেখিনি। শন বলে, তোমার মা কি কাজ করে? ওয়েনজি বলে, আমার মা তো সবার চিকিৎসা করে, তিনি একজন হিলার। ফাং আর শন একদম কাছাকাছি দিয়ে হেঁটে যায়, কিন্তু কেউ কাউকে দেখতেই পায় না। শনের কোলে তখন তার নিজেরই মেয়ে, কিন্তু ফাং জানে না কিছুই। ফাং ছুটে বেড়াচ্ছে সব জায়গায়, মেয়েকে খুঁজে বেড়াচ্ছে পাগলের মতো। সে বলছে, আমার মেয়েটার হাইট এতটুকু, এই রঙের জামা পরা ছিল, আপনারা কেউ দেখেছেন? কিন্তু কেউ তাকে দেখেনি। ঠিক তখনই এক লোক এসে ওকে কিডন্যাপ করার চেষ্টা করে। ফাং পড়ে যায়, কিন্তু তবুও নিজেকে বাঁচাতে চাইছিল। ওয়েনজি বাড়িতে পৌঁছে যায় আর বলে, আঙ্কেল জানেন আমার মা এখানেই ঔষধ বিক্রি করত, কিন্তু এখন মা তো এখানে নেই। ওরা আরেকটু এগিয়ে গেলে ফাং দৌড়ে সেখানে আসে আর জ্ঞান হারিয়ে ফেলে। সং এসে দেখে এটা তো ফাং, যাকে সে এত বছর ধরে খুঁজে মরছে। সে বিশ্বাসই করতে পারছে না তার ফাং এখন তার সামনে। ওই লোকটাকে ধরা হয় যে ফাংকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল, কিন্তু লোকটা নেশার ঘরে কিছু বুঝতেই পারছিল না। কে তাকে এই কাজটা করতে বলেছে সেটাও মনে নেই। সৈনিক বলে, ওকে বেঁধে রাখো, হুঁশে এলে জিজ্ঞাসাবাদ করব। শন ফাংয়ের দিকে তাকিয়ে বলে, শেষমেশ তুমি আমার সামনে এলে, তুমি জানো আমি তোমায় কতটা মিস করেছি। ওয়েনজি বলে, আঙ্কেল আপনি আমার মাকে কিভাবে চেনেন? শন অবাক হয়ে বলে, মানে? মা মানে? এ মহিলা তোমার মা? ওয়েনজি বলে, হ্যাঁ আর কি হবে। শন বলে, তোমার বয়স কত? ওয়েনজি মনে মনে ভাবে, মা তো আমার বয়স বলতে একদম না করেছিল, তাই বলে 4 বছর, মানে 1 বছর কম বলে, যাতে শন ভাবে তাহলে কি ওয়েনজি আমার মেয়ে নয়। যাক, ওইদিকে রাজদরবারে চিকিৎসক এসে ফাংকে দেখে আর বলে, ওর এখন বিশ্রামে দরকার, ও হয়তো ভীষণ ভয় পেয়েছে তাই এমন অবস্থা। শন হাতটা ধরে আর নিজের মনেই ভাবে, তাহলে কি এই মেয়ে আমার? তুমি সেদিন যাওয়ার সময় প্রেগনেন্ট ছিলে? এই সময় সৈনিক এসে জানায় এই লোকটা ফাংকে কিডন্যাপ করতে এসেছিল। সে আদতে একেবারে নিরীহ, তাকে জোর করে ড্রাগ খাইয়ে এই কাজ করানো হয়েছিল। তাকে দিয়ে মিস ফাংকে খুন করাতে চেষ্টা করা হয়েছিল। ওরা জিজ্ঞেস করে, এই কাজটা কে করালো? তখন লোকটা বলে, সবকিছু প্রিন্স ইউয়ানের প্ল্যান ছিল, ওই চাইতো ফাং যেন মরে যায়। যাক, এরপর শন বলে, আমি তো ফাংয়ের সাথেই থাকতে চাই, কিন্তু আমাকে দেখলে ও তার সাথে থাকতে দেবে না। যদি এমন ভাবে থাকা না যায় তাহলে আইডেন্টিটি বদলে কিছু একটা ব্যবস্থা করে দাও। এদিকে ফাংয়ের যখন জ্ঞান ফেরে তখন সে ভাবে, আমি এখানে এলাম কিভাবে? ও বাইরে গিয়ে ওয়েনজিকে দেখে আর জড়িয়ে ধরে বলে, আমার মেয়ে তুমি ঠিক আছো? ওয়েনজি বলে, হ্যাঁ মা আমি ঠিক আছি, এই আঙ্কেল আমায় বাঁচিয়েছে। শন ততক্ষণে মুখে একটা মাস্ক পরে নেয় আর নিজের পরিচয় লুকায়, কিন্তু ফাং তখনই শনের গলার আওয়াজ শুনে থমকে যায় আর ভাবে, এতটা চেনা চেনা শোনাচ্ছে কেন। ফাং বলে, থ্যাংক ইউ সো মাচ, আপনি আমার মেয়েকে বাঁচিয়েছেন। শন বলে, এটা আমার দায়িত্ব ছিল, এত কিউট একটা বাচ্চার জীবন বাঁচানোর সুযোগ পাওয়ার তো ভাগ্যের ব্যাপার। তখন ছোট্ট ওয়েনজি মায়ের দিকে তাকিয়ে বলে, মা আমি আঙ্কেলের সাথেই থাকতে চাই, উনিও অনেক ভালো। ফাং বলে, কিন্তু বাবা উনি এখানে কিভাবে থাকবেন? ওয়েনজি এরকম মিনতি করে, থাকবেনই তো, ওনার তো কোনো ঘর বাড়ি নেই, প্লিজ ওনাকে এখানে থাকতে দাও। এ কথা শুনে ফাং একটু পেছনে সরে যায়। মা মেয়ে যখন এরকম সুন্দর সময় কাটাচ্ছে তখনই হঠাৎ করে জেনারেল লু এসে হাজির। সে একরকম গর্জে উঠে বলে, এই লোক এখানে থাকবে কি করে? না, তুমি এখানে থাকতে পারবে না। শন চুপ করে থাকে না আর বলে, কেন, মেয়েটা তোমার নাকি? জেনারেল বলে, তুমি কে সেটা জানার দরকার নেই, এখান থেকে চলে যাও। ততক্ষণে জেনারেল লু রেগে গিয়ে তলোয়ার বের করে নেয়। ওদিকে শনও প্রস্তুত। তখনই শুরু হয়ে যায় তলোয়ার সংঘর্ষ। এই সময় হুট করে ফাং এসে বলে, এই কি করছো তোমরা, বন্ধ করো এসব। জেনারেল লু তখন বলে, তোমার উচিত ছিল বাইরের কাউকে ঘরে ঢুকতে না দেওয়া, ও বিপজ্জনক। কিন্তু ফাং তখন চুপ করতে বলে।
বিপজ্জনক না, ওই তো আমার মেয়ের জীবন বাঁচিয়েছে। পরে ফাং গিয়ে শনের হাতে ব্যান্ডেজ বেঁধে দেয়, কারণ সে তলোয়ার ধরেছিল, এজন্য কেটে গেছে একটু। খাবার খাওয়ার সময় জেনারেল লু আর প্রিন্স শনের মধ্যে শুরু হয়ে যায় একরকম একটা আলাদা লড়াই। আমি ভালো না, আমি ভালো, দুজনেই শুধু শুধু ঝগড়া করছিল। দুজনেই যেন নিজেদের ভালো প্রমাণ করতে চায়। আর বেচারা ফাং পড়ে যায় দুই দিক থেকে ভালোবাসার চাপে। তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে ঘুরে ঘুরে ঝামেলা লাগিয়ে দেয়। কিন্তু এক ফাঁকে শন আর ওয়েনজি কেমন জানি একদম বাপ বেটির মতো কিউট একটা বন্ড তৈরি করে ফেলেছে। তবে এইসব দেখে জেনারেল লুর পেট তো একেবারে জ্বলছিল। মানে এতদিন আমি খেয়াল রাখলাম, আর এখন কোত্থেকে আরেক লোক এসে হিরো বনে গেল। তারপর খাওয়ার সময় আসলেই দুজনের মধ্যে শুরু হয় খাওয়ার রেস। এক বাটি দু বাটি শন একে একে 7 বাটি খেয়ে ফেলে, আর লু খায় 6 বাটি। শন বলে, দেখছস আমি জিতছি। ওয়েনজি অবাক হয়ে দেখে দুজনের মাথায় আসলে সমস্যাটা কি। ফাং এসে বলে, তোমরা আসলে করছোটা কি? পরে বাইরে এসে জেনারেল লু শনকে বলে, কে এখানে থাকবে আর কে থাকবে না ওটা সময়ই বলে দেবে। এই বলে সে হেঁটে চলে যায়। এইদিকে এক সৈনিক এসে শনকে বলে, সবাইকে মারার প্ল্যান করছে প্রিন্স ইউয়ান, আর লুও ওর সাথেই আছে। শন শক খায়, কি বলো, একথা সত্যি? ওদিকে ইউয়ান তো বসে বসে হাসছে। তোমাদের বাড়িতে শুনি নতুন কেউ এসেছে। লু বলে, হ্যাঁ, ওই ছেলেটা ওয়েনজিকে বাঁচিয়েছে। তখন ইউয়ান দুষ্টু হাসি দিয়ে বলে, ও তো আসলে প্রিন্স শন। জেনারেল লু তো হতবাক হয়ে যায় আর বলে, সত্যি ওই লোকটা শন? ইউয়ান বলে, হ্যাঁ, তাই ওকে আমি বাঁচতে দেব না, শনকে মারতেই হবে। এদিকে ফাং জানতে পারে রাজ্যে এক ধরনের অসুখ আসতেছে, ধীরে ধীরে পুরো শহরে ছড়াচ্ছে। এজন্য সৈনিকরা মানুষকে মারছে যেন রোগ না ছড়ায়। কিন্তু শন চায় না ফাং এতে জড়িয়ে যাক। কিন্তু ফাং যেহেতু ডাক্তার, সে তো সব মানুষের চিকিৎসা করতেই চাইবে। তখন শন বলে, তুমি একা নও, আমিও তোমার সাথে আছি। দুজন মিলে দিন রাত এক করে মানুষের সেবা করে। শেষে ফাং নিজেই অসুস্থ হয়ে পড়ে। শন তখন একদম কেয়ারিং মুডে চলে যায় আর বলে, তোমার কিছু হতে দেব না, আমি নিজেই ঔষধ বানাবো। সত্যি সে নিজেই ঔষধ বানায় আর ফাং সুস্থ হয়ে যায়। ফাং শনকে বলে, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার এত হেল্প করলে। তুমিও এই ওষুধ খেয়ে নাও, না হলে তুমিও অসুস্থ হয়ে পড়বে। কিন্তু এইদিকে শনের গায়ে কেমন দাগ পড়ে গেছে। ফাং তো ভয় পেয়ে যায় আর বলে, এই দাগগুলো কিভাবে হলো? শন হাসি দিয়ে বলে, আমি ঠিক হয়ে যাব, এত সুন্দর একজন ডাক্তার তো আমার পাশে আছে। ফাং বলে, কিন্তু আমি এত তাড়াতাড়ি তোমার চিকিৎসা করব কিভাবে? শন বলে, যতই সময় লাগুক আমি এখানেই থাকবো, তুমি আমার শুধু চিকিৎসাই করে দাও, তাহলেই হবে। আর তারপর হুট করে ছেলেটা অজ্ঞান হয়ে যায়। ফাং তো সব ছেড়ে ছুড়ে সারা রাত শনের যত্ন নিতে থাকে। সেবার ভুল করে না একটুও। পরদিন সকালে যখন শনের হুঁশ আসে, ফাং তো খুশিতে কেঁদে ফেলে, থ্যাংক গড তুমি ঠিক আছো। তখন আমরা জেনারেল লুকে দেখি, তার হাতে আসে এক গোপন চিঠি। তাতে লেখা, শহরের দিক থেকে সন্দেহ করা হচ্ছে যে তারা নাকি গোপনে চাল ডাল চুরি করে কালোবাজারি করছে, আর এইসব খবর খুব শিগগিরই শনের কানেও পৌঁছাতে পারে। তখন জেনারেল লু বলে, এই খবর যেন বাইরে না যায়, কিছু একটা করতে হবে। আর পরের মুহূর্তে দেখা যায় ওয়েনজি কিডন্যাপ হয়ে গেছে। শন আর ফাং দুজনে পাগলের মতো তাকে খুঁজছে। শন সৈনিকদের বলে, 1 সেকেন্ডও দেরি করো না, আমার মেয়ে কোথায় খুঁজে বের করো। এদিকে জেনারেল লু এসে ফাংয়ের সামনে নাটক শুরু করে, বলে, তুমি জানো তোমার সাথে বিশাল ধোঁকা হচ্ছে। ফাং বলে, কোন ধোঁকা? আমার মেয়ে কোথায়? তখন লু বলে, তোমার মেয়েকে শন নিয়ে গেছে। ফাং তো একেবারে থ হয়ে যায়, কি বলো? শন তো অনেক বছর ধরেই শহরে আসেনি, সে কিভাবে আমার মেয়েকে নিতে পারে? আমরা তো দেখাই করিনি। তখন জেনারেল লু কনফার্ম করে, তোমার বাড়িতে যে এখন থাকছে সেই আসলে প্রিন্স শন, তোমার চোখে ধুলো দিয়ে আসছে সে। ফাং একদম শকড হয়ে যায়। এদিকে দেখা যায় শন অনেক কষ্ট করে ওয়েনজিকে খুঁজে পেয়েছে। সে ওয়েনজিকে নিয়ে ফিরে আসছিল, তখন হুট করে ফাং এসে হাজির হয়, চোখে আগুন।
ফাং চিৎকার করে বলে, তোমার এত সাহস যে আমার মেয়েকে নিতে এসেছো? আমি তো এইসব এড়িয়ে চলতে চেয়েছিলাম। তুমি কি চাও, আমার মেয়েকে আবার সেই যন্ত্রণায় ফেলে দিতে যেমনটা যন্ত্রণায় তুমি আমায় ফেলেছিলে? শন চুপ করে থাকে, জবাব দেয় না। আর দিলেও ফাং তো তখন কানেও নেবে না। ফাং তার মেয়েকে নিয়ে চলে যায়। শন তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু শেষমেশ ভাবে, না, জোর করে কিছু করব না, যেভাবে চাইবে সেভাবেই থাকুক। এদিকে দেখা যায় জেনারেল লুর কাছে এক সৈনিক আসে, বলে, প্রিন্স ইউয়ান আপনাকে দেখা করতে বলেছে। ফাং দূর থেকে দেখে ফেলে, ওই যে প্রিন্স ইউয়ানের সৈনিক জেনারেল লুর সঙ্গে কথা বলছে। এরা তো কিছু একটা করছেই। সেই মুহূর্তে সে তাদের পেছন পেছন যেতে শুরু করে। ওয়েনজিও দেখে তার মা কোথায় যাচ্ছে, সেও চুপি চুপি মায়ের পিছু নেয়। একজনের পেছনে আরেকজন, একজনের পেছনে আরেকজন। এদিকে প্রিন্স ইউয়ান জেনারেল লুকে বলে, তুমি এখন পর্যন্ত আমার কাজটা করলে না। তোমার তো শানকে মেরে ফেলার কথা ছিল। যদি তুমি সেটা না পারো তাহলে আমি সবাইকে বলে দেব শনকে তুমি ফাঁসিয়েছ, যেন তুমি ফাংকে নিয়ে পালাতে পারো। তুমি তো কখনো চাওনি শনের সাথে ফাংয়ের বিয়ে হোক, তাই না? এসব কথা ফাং বাইরে দাঁড়িয়ে শুনে ফেলে। তার বুক ভেঙে চুরমার হয়ে যায়। ঠিক ওই সময় জেনারেল লু বের হয়ে আসে আর বলে, এখানে কে? সে সরাসরি ফাংয়ের গলায় তলোয়ার রেখে দেয়। প্রিন্স ইউয়ান তখন বলে, এখন এই মেয়েটাকেও মারতে হবে, কারণ ও সব জেনে গেছে। দেখো তো মিস ফাংয়ের কি অবস্থা। এক কাজ করো, এখনই মেরে ফেলো না, বেঁধে রাখো। যখন শনকে মেরে আসবে তখন এই মেয়েটাকেও নিয়ে যাবে। এদিকে ফাং রেগে আগুন হয়ে বলে, তুমি এত বড় মিথ্যে বলে কি করে? তুমি আমার মাকেও কি মেরে ফেলেছ? সব দোষ তুমি শনের ঘাড়ে দিয়েছ কি করে? তুমি আমাকেও ধোকা দিয়েছ। এত খারাপ, এত নিষ্ঠুর তুমি। তখন জেনারেল লু নিচু গলায় বলে, তুমি আমায় এমন অবস্থায় ফেলেছিলে। আমি এমনটা করেছি তোমার জন্য। আমি তোমাকে ভালোবাসতাম, তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তুমি বারবার ওই শনের দিকে গিয়েছিলে। আমার আর কি করার ছিল? এইদিকে ওয়েনজি এসব কিছু দেখে দৌড়ে চলে যায় শনের কাছে, আর কাঁদতে কাঁদতে বলে, আঙ্কেল আঙ্কেল, আমার মাকে বাঁচান। ওই খারাপ লোকগুলো আমার মাকে ধরে নিয়ে গেছে। শন সাথে সাথেই উঠে পড়ে আর দৌড়ে প্রিন্স ইউয়ানের কাছে গিয়ে বলে, ওকে ছেড়ে দাও এখনই। প্রিন্স ইউয়ান হেসে বলে, ওহ, তুমি তো নিজেই মরতে চলে এসেছো। শন বলে, তুমি নিজেই তো মরতে এসেছো এখানে, আর এখানে দাঁড়িয়েও আছো। আমার সৈন্যরা তোমাকে এখান থেকে যেতে দেবে না। ঠিক তখনই রাজ পরিবারের সৈন্যরা এসে পড়ে। প্রিন্স ইউয়ানের সব সৈন্যদের একের পর এক মাটিতে ফেলে দেয়। প্রিন্স ইউয়ান হতবাক হয়ে বলে, তোমার সঙ্গে রয়্যাল সৈন্যরা কি করে আসলো? শন ঠান্ডা মাথায় বলে, রাজা নিজে আমাকে মিশনে পাঠিয়েছিল। আমি আগেই জানতাম এখানে কিছু না কিছু গোলমাল হচ্ছে, আর সেটা তুমি করছো। এখন তোমাকে কেউ বাঁচাতে পারবে না, মরার জন্য রেডি থাকো। এই কথা শুনে ইউয়ান হুট করে ভেতরে দৌড় দেয়। ভেতরে ঢুকেই ফাংয়ের গলায় তলোয়ার রেখে চিৎকার করে, আমাকে যেতে দাও, না হলে ওকে খতম করে দেব। শন বলে, ঠিক আছে, ওকে ছেড়ে দাও, তুমি যা চাইবে আমি করব। ইউয়ান বলে, তাহলে পিছিয়ে যাও। তার সাথে সাথেই ফাংকে ধাক্কা দেয়, কিন্তু এরপর ফাংকে ছুরি দিয়ে আঘাত করতে যায়, কিন্তু শন তার সামনে চলে আসে, তাই আঘাত ওর গায়ে লাগে। তবুও শন হেসে বলে, ফাইনালি তুমি ঠিক আছো, তোমার কিছু হয়নি তো? এই বিশৃঙ্খলার মধ্যে জেনারেল লুয়েরও মৃত্যু হয়। এরপর জানা যায় ফাংয়ের মা এখনো বেঁচে আছে, কারণ শেষ মুহূর্তে জেনারেল লু তাকে মারতে চেয়েছিল, কিন্তু শন গিয়ে তাকে বাঁচিয়ে এনেছিল। ফাংয়ের মা খুব আবেগে কেঁদে বলে, আমি সবসময় জেনারেল লুয়ের কথায় বিশ্বাস করেছি। প্রিন্স শন আসলে ভালো ছিল, সেটা কখনো বুঝিনি। শন আমায় বাঁচিয়েছে, না হলে আমি আজ বেঁচে থাকতাম না। এরপর শন বলে, আমি তোমাকে কখনো জোর করব না। যদি তুমি এখানেই থেকে যেতে চাও থাকো, আমি কাল চলে যাব। যদি তুমি চাও তাহলে চলে এসো আমার সাথে, আর যদি না আসো তাহলেও ঠিক আছে। এদিকে প্রিন্স একা দাঁড়িয়ে ভাবে, ফাং হয়তো আর কখনো আসবে না। ঠিক তখনই পেছন থেকে ফাং হাজির হয়, আর ওয়েনজি বলে, বাবা, আমি এসেছি। শন বলে, সত্যি এটা আমার মেয়ে? ফাং বলে, হ্যাঁ, ওয়েনজি তোমারই মেয়ে। দুজনেই আবেগে গলা জড়িয়ে ধরে। ওয়েনজি বলে, আমিও যাব, আমিও তোমাদের সঙ্গেই থাকতে চাই। তিনজন একসাথে রাজপ্রাসাদের দিকে রওনা দেয়, আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও।
আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।